হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি থেরাপি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক জেরান্ড। যারা অ্যাডমিশন, বিসিএস ও আদার্স জব পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব সেন্টেন্সের কোথায় কোথায় জেরান্ড ব্যবহৃত হয়, কোন কোন প্রিপোজিশন, কোন কোন ভার্বাল ফ্রেজ এবং কোন কোন ভার্বের পর সাধারণত জেরান্ড ব্যবহৃত হয়ে থাকে। আসুন খাতায় কলমে আমরা জেরান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করি। জেরান্ড, প্রথমেই আমরা জেনে নিই জেরান্ডের সংজ্ঞা। জেরান্ডের সংজ্ঞাটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যে ওয়ার্ড গঠিত হয় যা সেন্টেন্সে একই সাথে নাউন ও ভার্বের কাজ করে তাকে জেরান্ড বলে। জেরান্ড সেন্টেন্সে নাউন ও ভার্বের কাজ একই সাথে করায় একে ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। এবার আমরা একটি উদাহরণ দেখি। প্রথম উদাহরণটি হলো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে সুইমিং যা বাক্যের সাবজেক্ট, আবার এটি নাউন হিসাবেও ব্যবহৃত হয়েছে। এটি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। সুইম মানে সাঁতার, আর সুইমিং সাঁতার কাটা। তাহলে আমরা বুঝতে পারছি যে ভার্বের সাথে আইএনজি হিসাবে যুক্ত হয়ে এটি নাউনের মতন আচরণ করছে, তাই এটি হবে জেরান্ড। এবার জানা যাক জেরান্ড কোথায় কোথায় ব্যবহার হয়। জেরান্ড মূলত চারটি স্থানে ব্যবহার হয়: সাবজেক্ট অফ এ ভার্ব হিসেবে, অবজেক্ট অফ এ ভার্ব হিসেবে, অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে এবং কমপ্লিমেন্ট অফ এ ভার্ব হিসেবে। আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। জেনে নেই কিভাবে সাবজেক্ট অফ এ ভার্ব হিসেবে জেরান্ড ব্যবহৃত হয়ে থাকে। সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসলে তা হবে জেরান্ড। আমি আবার বলি, সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসলে সেটা হবে জেরান্ড। যেমন ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। এই বাক্যে ওয়াকিং হলো সাবজেক্ট, ইজ হলো মেইন ভার্ব এবং এ থেকে হ্যাবিট পর্যন্ত হলো অবজেক্ট। ইজের আগে ওয়াকিং বসেছে, তার মানে ইজের সাবজেক্টই হলো ওয়াকিং। তাহলে ইজ যেহেতু এই বাক্যের মেইন ভার্ব, সেহেতু ওয়াকিং হলো ভার্বের সাবজেক্ট, তাই এই বাক্যে ওয়াকিং হলো জেরান্ড, যেহেতু এটি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসেছে এবং ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। এর পরের উদাহরণটি হলো রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এই বাক্যে রিডিং হলো সাবজেক্ট, ইজ হলো মেইন ভার্ব এবং অ্যান এক্সিলেন্ট হ্যাবিট এটা হলো অবজেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইজের সাবজেক্ট হলো রিডিং এবং রিডের সাথে আইএনজি যুক্ত হয়ে এটি সেন্টেন্সে বসেছে যা ভার্বের সাবজেক্ট, তাই বলা যায় এটি হলো জেরান্ড যা ভার্বের সাবজেক্ট হিসেবে এই বাক্যে বসেছে। এবার দেখা যাক ভার্বের অবজেক্ট হিসেবে জেরান্ডের ব্যবহার। সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসলে তা হবে জেরান্ড। যেমন জন লাইকস গার্ডেনিং। এই বাক্যে জন হলো সাবজেক্ট, লাইকস হলো মেইন ভার্ব এবং গার্ডেনিং হলো এই বাক্যের অবজেক্ট। যেহেতু এই বাক্যে মেইন ভার্ব লাইকস এবং এর অবজেক্ট হলো গার্ডেনিং, তাই এটি হবে জেরান্ড। এর পরের উদাহরণটি হলো আই লাইক সুইমিং। এই বাক্যে আই হলো সাবজেক্ট, লাইক হলো মেইন ভার্ব এবং সুইমিং হলো এই বাক্যের অবজেক্ট, অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে সুইমিং বসেছে। সুইম থেকে সুইমিং আনা হয়েছে, তাই বলা যায় এই বাক্যে ভার্বের অবজেক্ট হলো জেরান্ড। তাহলে এতক্ষণ আমরা দেখলাম জেরান্ড কিভাবে ভার্বের সাবজেক্ট এবং ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। এবার আমরা দেখব প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে জেরান্ডের ব্যবহার। সেন্টেন্সে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে তা হবে জেরান্ড। আমি আবার বলি, সেন্টেন্সে প্রিপোজিশনের পরে যে ভার্ব থাকবে তার সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেই ভার্বটি হবে জেরান্ড। যেমন দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইল্লিগালি। আমি আবার বলি, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইল্লিগালি। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি ইন প্রিপোজিশন, তাহলে এর পরে ভার্ব আর্নের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে আমরা এই সংজ্ঞা অনুযায়ী বুঝতে পারছি এটা হবে জেরান্ড। এর পরের উদাহরণটি হলো বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। এখানে বাই হলো প্রিপোজিশন, এরপরে ওয়ার্ক ভার্ব ছিল যার সাথে আইএনজি যুক্ত হয়ে বাই ওয়ার্কিং হয়েছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং এটি প্রিপোজিশনের পরে বসায়, এটি হবে জেরান্ড। পরের উদাহরণটি হলো হি ইজ ফন্ড অফ রাইডিং। এখানে আমরা এই বাক্যে অফ হলো প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে রাইডিং ব্যবহার হয়েছে, যা রাইডের সাথে আইএনজি যুক্ত হয়ে রাইডিং হয়েছে,
তাহলে আমরা বলতে পারি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এখানে জেরান্ডের ব্যবহার হয়েছে। তাহলে আমরা দেখলাম কিভাবে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান্ডের ব্যবহার হয়ে থাকে। এবার আমরা দেখব ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ডের ব্যবহার। বি ভার্বের পরে জেরান্ড বসে যদি সেটা কোনো কাজের নাম বোঝায় তখন তা হবে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। আসুন উদাহরণ আলোচনা করা যাক। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। এখানে আমার পছন্দের কাজ হলো পড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি ভার্ব অর্থাৎ ইজ এরপরে রিডিং বসেছে, যা একটি কাজকে বোঝায় এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটি হবে জেরান্ড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইজের কমপ্লিমেন্ট হিসেবে রিডিং বসেছে, তাহলে এটি হবে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। এর পরের উদাহরণটি হলো হিজ প্রফেশন ইজ টিচিং। এই বাক্যে ইজ অর্থাৎ বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে এই টিচিং অর্ডটি বসেছে, তাহলে আমরা বুঝতে পারলাম এটি হলো জেরান্ড। এই দুটি উদাহরণ আলোচনার মাধ্যমে আমরা দেখতে পারলাম কিভাবে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসে থাকে। এবার আমরা দেখব জেরান্ডের কিছু সাধারণ ব্যবহার। এই ছকগুলোতে কয়েকটি ভার্ব রয়েছে। এই ভার্বগুলোর পরে সর্বদা জেরান্ড ফর্ম বসবে। এই ভার্বগুলো হলো অ্যাডমিট, অ্যাডভাইস, অ্যান্টিসিপেট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, ডিফার, ডিলে, ডিটেস্ট, ডিসলাইক, ড্রিড, এনজয়, এসকেপ, এক্সকিউজ, ফ্যান্সি, ফিনিশ, কিপ, লোথ, মিন, মেনশন, মাইন্ড, মিস, কোয়াইট, রিকল, রিগ্রেট, রিস্ক, রিজিউম, রিপোর্ট। এই ভার্বগুলো আপনারা নোট করে নিন। কোনো সেন্টেন্সে যদি উপরোক্ত ভার্বগুলো থাকে তাহলে এই ভার্বগুলোর পরে সর্বদা জেরান্ড বসবে। যেমন লেট আস এনজয় ওয়াচিং টিভি। এখানে এনজয় ভার্ব রয়েছে যা আমরা ছকে দেখেছি, তাই ছক অনুযায়ী এরপরে আমাদের জেরান্ড বসাতে হবে, যেটা হলো ওয়াচিং। এর পরের উদাহরণটি হলো হি অ্যাভয়েডেড মেকিং মিস্টেক এগেইন। এখানে অ্যাভয়েড ভার্ব রয়েছে যা আমরা ছকে দেখেছি, তাই এরপরে জেরান্ড ফর্ম বসবে, যেটা হলো মেকিং। সর্বশেষ উদাহরণটি হলো রনি অ্যাডমিটেড স্টিলিং দ্য কার। এখানে অ্যাডমিট ভার্ব রয়েছে যা আমরা ছকে দেখেছি, তাই এখানে আমাদের স্টিলের জেরান্ড ফর্ম বসাতে হবে, যেটা হলো স্টিলিং। তাহলে আমরা বুঝতে পারলাম সেন্টেন্সে যদি আমরা ছকের ভার্বগুলো দেখে থাকি তাহলে এরপরে যেই ওয়ার্ড বা যেই ভার্বটি বসবে তার জেরান্ড ফর্মে আমাদের বসাতে হবে। এই ছকে আমরা দেখব ভার্বাল ফ্রেজের পরে সাধারণত জেরান্ডের ব্যবহার হবে। এই ছকগুলোর ভার্বাল ফ্রেজগুলো হলো গেট ইউজড টু, বিকাম ইউজড টু, বি ইউজড টু, উইথ এ ভিউ টু, ইন অর্ডার টু, লুক ফরওয়ার্ড টু, মেক আপ টু, অ্যাকাস্টম টু, কনফেস টু, ফেস আপ টু, অপোজ টু, রিসাইন টু, অবজেক্ট টু, রিজর্ট টু, ক্লোজ টু, কাউন্ট টু, অ্যাডমিট টু, বি বেটার অফ, পুট অফ, অ্যাপ্রুভ অফ, think of, give up, insist up, keep on, rely on, cannot help, don't mind, forget about। উপরোক্ত ছকে আমরা যে ভার্বাল ফ্রেজগুলো দেখলাম, এই ফ্রেজগুলোর পরে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে আমাদের সেটিকে জেরান্ড ফর্মে বসাতে হবে। যেমন আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। এখানে লুকিং ফরওয়ার্ড টু ভার্বাল ফ্রেজটি রয়েছে যা আমরা ছকে দেখেছি, তাহলে সংজ্ঞা অনুযায়ী এরপরে যে ওয়ার্ডটি বসবে সেটিকে আমাদের জেরান্ড ফর্মে নিয়ে যেতে হবে, অর্থাৎ মিট থেকে মিটিং। এর পরের উদাহরণটি হলো প্লিজ ডোন্ট মাইন্ড টেকিং এ কাপ অফ টি। এখানে ডু নট মাইন্ড ভার্বাল ফ্রেজটি রয়েছে যা আমরা ছকে দেখেছি, তাই সংজ্ঞা অনুযায়ী এর পরে যেই ওয়ার্ডটি বসবে তার জেরান্ড ফর্মে বসাতে হবে, অর্থাৎ টেক থেকে টেকিং। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডু নট মাইন্ড ভার্বাল ফ্রেজ থাকার কারণে এখানে জেরান্ড ফর্ম বসেছে। তাহলে আমরা জানতে পারলাম যে যদি কোনো সেন্টেন্সে উপরের ছকের ভার্বাল ফ্রেজগুলো থাকে তাহলে এই ফ্রেজগুলোর পর যে ওয়ার্ড বা যে ভার্ব বসবে সেটির সর্বদা জেরান্ড ফর্ম বসবে। ভার্বাল ফ্রেজ আলোচনার মাধ্যমে আজকে আমাদের জেরান্ড ক্লাসটি আলোচনা শেষ হলো। আমরা যদি এতক্ষণের ক্লাসটি নোট করে থাকি তাহলে দ্বিতীয়বার জেরান্ড নিয়ে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না। আশা করি জেরান্ড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের এর পূর্বে করা ভিডিওগুলো দেখতে ডিসক্রিপশন বক্স চেক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন।
করোনাকালীন সময়ে ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ।